আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির আরও একটি টপিক আমরা পড়ব। আগের একটি ক্লাসে আমরা ভারতের ভূগোলের যে ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির ক্লাসিফিকেশন পড়েছিলাম। আজকে আমরা ক্লাসিফিকেশনগুলো যেগুলো আমরা করিয়েছিলাম বা যেগুলো করিয়েছিলাম ক্লাসে, ঠিক আছে, বিভিন্ন যে টাইপসের ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সেই সব টাইপসের ইন্ডাস্ট্রিগুলো আমি তোমাদের পড়াবো না। যেমন জুট শিল্প বলো বা কার্পাস কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলো বা সুগার ইন্ডাস্ট্রি বলো বা জিঙ্ক মেল্টিং ইন্ডাস্ট্রি বলো বা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি বলো, এগুলো স্পেশালি তোমাদেরকে আমি আলাদা ক্লাস দেবো না বা এগুলোর লাইভ ক্লাস হবে না, ঠিক আছে। এগুলো তোমরা বই থেকে পড়ে নেবে, কখন কোনটা কোন সালে হয়েছিল, কোন রাজ্যে বেশি আছে কম আছে, এগুলো একবার করে দেখে নেবে, ঠিক আছে। আজকে যন্ত্রশিল্পই আমরা পড়ব। যন্ত্রশিল্পের আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে ধাতব ইন্ডাস্ট্রি, যেটাকে ইংরেজিতে বলা হয় মেটালুর্জিক্যাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। মেটালুর্জিক্যাল ইন্ডাস্ট্রি মানে মেটালুর্জিক্যালের মানে হচ্ছে গিয়ে ধাতব শিল্প, ঠিক আছে। তাহলে আমরা যন্ত্রশিল্পই পড়ব। যন্ত্রশিল্পের যেটা পড়ব সেটা হচ্ছে, লাইটটা একটু একটু ঠিক করে দিই, দাঁড়াও লাইটটা ঠিক হয়ে যাবে। একটু ছায়াটা বেশি আসছে, তাই তো লাইটটা একটু ফোকাসটা অন্যদিকে আমি করে দিচ্ছি। এইবারে দেখো লাইটটা একটু ঠিক থাকবে, হ্যাঁ। তাহলে যন্ত্রশিল্প, এটা একটু বেঁকে গেছে। যন্ত্রশিল্প বা ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এটাই কি বলছি আমরা? এটাকে বলছি মেটালুর্জিক্যাল ইন্ডাস্ট্রি, ইংরেজিতে মেটালুর্জিক্যাল ইন্ডাস্ট্রি। যন্ত্রশিল্পের মধ্যে ধাতব শিল্প কি পড়ব আমরা? ধাতব শিল্প। ধাতব শিল্পকে আমরা মেটালুর্জিক্যাল ইন্ডাস্ট্রি আমরা বলে থাকি। আচ্ছা, ইংরেজিটা লিখে দিচ্ছি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। মেটালুর্জিক্যাল ইন্ডাস্ট্রি তার মানে যত ধাতব ইন্ডাস্ট্রিগুলো আছে সব হচ্ছে গিয়ে এর আন্ডারে, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে লৌহ ইস্পাত হোক, সেটা অ্যালুমিনিয়াম হোক, সেটা হচ্ছে কপার স্মেল্টিং হোক, সেটা লিড হোক বা জিঙ্ক হোক, ঠিক আছে, অ্যালয় হোক বা ফেরোম্যাঙ্গানিজ হোক, যে কোনো ধাতব জিনিস বা ধাতব তোমার হচ্ছে গিয়ে যে শিল্পগুলো সেগুলো সব হচ্ছে গিয়ে মেটালুর্জিক্যাল যে ইন্ডাস্ট্রি তার আওতায় পড়বে, ঠিক আছে। এর মেটালুর্জিক্যাল ইন্ডাস্ট্রির আন্ডারে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। কি বলছি? সেটা হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। কি? লৌহ ও ইস্পাত শিল্প। লৌহ ও ইস্পাত শিল্প। এখন ভারতের ক্ষেত্রে বা যে কোনো দেশের ক্ষেত্রে বর্তমান সময়ে সবথেকে যদি ধাতুর ব্যবহার সবথেকে আমরা বেশি করে থাকি কিসের? সবথেকে ধাতুর ব্যবহার আমরা করে থাকি লৌহ বা ইস্পাতের ব্যবহার আমরা সবথেকে বেশি করে থাকি। এখন লৌহের বেশি ব্যবহার করে থাকি এই কারণে, কারণ এটার হার্ডনেস মানে একটা স্থায়িত্ব আছে, স্ট্রেংথ বেশি আছে, ডিউরেবিলিটি মানে হচ্ছে অনেক দিন চলবে, ঠিক আছে। এটার থেকে আমরা বিভিন্ন জিনিস শেপ সাইজ দিয়ে বানাতে পারি। আমাদের বর্তমান সময়ে বা আধুনিক যুগে বিভিন্ন সকাল তোমার হচ্ছে গিয়ে প্রাত্যহিক জীবনে এই যে ধাতুটা মানে লৌহ এবং স্টিলের যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু বেড়েই চলেছে। তাই বর্তমান সময়ে লৌহ ও ইস্পাত শিল্প খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে একটা কথা বলে রাখি, লৌহ ইস্পাত শিল্প আমাদের ইন্ডিয়ার বেসিসে আমরা যখন পড়ছি তখন হচ্ছে কি ইন্ডিয়ার বেসিসে আমরা যখন পড়বো তখন ইন্ডিয়ার যে সমস্ত লৌহ ইস্পাত কেন্দ্রগুলো যেমন টিস্কো আছে, ইস্কো আছে, ভিলাই আছে, রাউরকেল্লা আছে, এগুলোর গড়ে ওঠার কারণ, এগুলোতে কে হেল্প করেছে, এগুলোর থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এগুলোর প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যাচ্ছে, এগুলো পড়লেই হবে, ঠিক আছে। এগুলো থেকে ওইভাবেই কোশ্চেন আসে। যেমন কোশ্চেন আসে যে ভিলাই যে ইন্ডাস্ট্রি যেটা আছে সেটা গড়ে তোলার জন্য কোন বিদেশি সহযোগী হেল্প করেছে বা কোন বিদেশি সহযোগিতা
মিলেছে আর কি, বা রাউরকেল্লা গড়ে ওঠার পিছনে কোন বিদেশি সহযোগিতা রয়েছে, এই ধরনের কোশ্চেন পড়ে। বা টিসকো যে লৌহ ইস্পাত কারখানা আছে, সেই লৌহ ইস্পাত কারখানাতে থেকে কি কি প্রোডাক্ট উৎপন্ন হয়, অথবা ওই কারখানার জন্য লোহা কোথা থেকে আসে, চুনা পাথর বা ডোলোমাইট কোথা থেকে আসে, বা ম্যাঙ্গানিজ কোথা থেকে আসে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে আমরা লৌহ ইস্পাত শিল্প পড়ব। লৌহ ইস্পাত শিল্পকে আমরা বেসিক ইন্ডাস্ট্রি বলে, বেসিক ইন্ডাস্ট্রি বলে, অথবা কি ইন্ডাস্ট্রি বলা হয়। চাবি কেন কি ইন্ডাস্ট্রি বলা হচ্ছে? কারণ লৌহ ইস্পাত শিল্প যে কোনো জিনিসে তুমি ইলেকট্রনিক বলো, বা যে কোনো আমাদের অটোমোবাইল বলো, বা যে কোনো প্রাত্যহিক জীবনে লৌহ এবং ইস্পাতের বা লোহের গুরুত্ব একটা অপরিসীম রয়েছে। এই জন্য কি ইন্ডাস্ট্রি বা চাবি ইন্ডাস্ট্রি বলা হয়, বেসিক ইন্ডাস্ট্রি, মানে এর থেকে বাই প্রোডাক্টটা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। ঠিক আছে, ওই জন্য একে বেসিক ইন্ডাস্ট্রি বলা হয়। তুমি যে রেলের ট্র্যাক বলো, শিপ বিল্ডিং বলো, মেশিন বিল্ডিং বলো, ব্রিজ নির্মাণ, বড় বড় বাড়ি তৈরি বলো, সেগুলো লৌহ ছাড়া কিন্তু সম্ভব নয়। রড লাগে, ঠিক আছে, বাড়ি তৈরি করতে রড লাগে, সমস্ত কিছুতে আমরা দেখছি তোমার হচ্ছে কি লোহের ব্যবহার কিন্তু রয়েছে। তাই লৌহ ইস্পাত শিল্পকে কি ইন্ডাস্ট্রি বা বেসিক ইন্ডাস্ট্রি বলা হয়। দেখো ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট কীভাবে হয়েছিল। ইন্ডিয়াতে প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছিল 1830 সালটা মনে রাখবে, 1830 সালে। এটা কোথায়? এটা পোর্টো নোভো বলে জায়গা ছিল, পোর্টো নোভো তামিলনাড়ুর একটি জায়গা ছিল। পোর্টো নোভোতে প্রথম হচ্ছে কি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি স্থাপিত হলেও এটা কিন্তু সাকসেস হতে পারেনি। এটা 1866 সালে, কত বললাম, 1866 সালে 30 বন্ধ হয়ে যায়, সেইভাবে বন্ধ হয়ে যায়, মানে 66 সালে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, এর পরবর্তীতে মনে রাখবে, 1870 সালে একটি প্রাইভেট, 1870 সালের দিকে, ঠিক আছে, 70 সালের দিকে পশ্চিমবঙ্গের কুলটি আছে। কুলটি কোথায়? আসানসোলে, আমরা জানি বার্নপুরের কাছে আসানসোল আছে, সেইখানে ইন্ডাস্ট্রি স্থাপিত হয়েছিল। পরবর্তীতে আমরা জানবো সেটা হচ্ছে কি তোমার ইস্কোতে পরিণত হয়েছিল। কারণ 1870 থেকে 1913 সেটা প্রাইভেট ইনিশিয়ালি ছিল, মানে সেটা প্রাইভেট ওনারশিপ বা প্রাইভেট তারা চালনা করতো, সেইভাবে তাদের প্রোডাকশান ছিল না। কিন্তু তারপরে 1870 সালে কুলটিতে, কোথায় বলছি, কুলটি, এটা কোথায় আছে? আসানসোলে আছে, পশ্চিমবঙ্গের কুলটিতে স্থাপিত হয়। তখন সেটা হচ্ছে গিয়ে ইস্কো নাম ছিল না, পরবর্তীতে এটা ইস্কো নাম পড়েছিল। ঠিক আছে, তাহলে 1870 সালে স্থাপিত হয়েছিল। এর পরবর্তীতে যদি আমরা দেখি 1907-এর দিকে জামশেদজি টাটা নির্মাণ করেছিলেন টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক আছে, এটা গেল তোমার হচ্ছে গিয়ে যন্ত্রশিল্পের যে ক্রমবিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন যেটা হয়েছে আর কি। এর পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, যেমন প্রথম 5 ইয়ার যে প্ল্যান হয়েছিল, ঠিক আছে, এবং সেকেন্ড 5 ইয়ার যে প্ল্যান হয়েছিল, সেই ফার্স্ট এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যানগুলোতে বেশিরভাগ যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো কিন্তু তার প্রপোজালগুলো সেই সময়তেই রাখা হয়। ঠিক আছে, এখন এখানে মনে রাখবে যে ভারত হচ্ছে গিয়ে ভারত স্টিল উৎপাদনে এখানে একটা জিনিস মনে রাখবে, ভারত স্টিল উৎপাদনে ভারত বিশ্বে ভারত বিশ্বে 8ম স্থান অধিকার করে। কত স্থান অধিকার করছে? 8ম স্থান অধিকার করে আছে। ঠিক আছে, 8ম স্থান অধিকার করে হয়েছে। এরপরে ঠিক আছে, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কী করা হয়েছিল? বিভিন্ন সময়ে স্টিল ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছিল, এবং সেই ইন্ডাস্ট্রিগুলোকে ঠিক আছে পরবর্তীতে বিভিন্ন সংস্থার আন্ডারে আনার জন্য গঠন করা হয়েছিল সেল। কি বলছি? সেল, মনে রাখবে সেল কখন গঠিত হয়েছিল? 1973-তে
গঠন করা হয়েছিল। সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটা এস্টাবলিশ হয়েছিল 1973-তে। এর আন্ডারে মানে একে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ম্যানেজমেন্ট করার জন্য স্টিল প্ল্যান্টগুলোর ম্যানেজমেন্ট, যেমন ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা, বোকারো, বার্নপুর, ঠিক আছে, সালেম, এই সমস্ত প্ল্যান্টগুলোকে ম্যানেজমেন্ট করার জন্যে কী করা হয়েছিল? ম্যানেজমেন্ট করার জন্যে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে তোমার সেল গঠন করা। তাহলে তোমাদেরকে এখানে কোশ্চেন বলতেই পারে যে সেল কী জন্য গঠন করা হয়েছিল? বলবে সেল গঠন করা হয়েছিল তোমার হচ্ছে গিয়ে যে প্ল্যান্টগুলো সেই সময় প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে নেওয়া হয়েছিল, যেমন ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা, বোকারো, বার্নপুর, ঠিক আছে। এবং তার সাথে কিছু অ্যালয় স্টিল প্ল্যান্ট ছিল, মনে রাখবে অ্যালয় স্টিল প্ল্যান্ট, মনে রাখবে অ্যালয় মানে শঙ্কর ইস্পাত কারখানা, এটাও মনে রাখবে যে অ্যালয় পরীক্ষাতে আসে। অ্যালয় স্টিল কোথা থেকে উৎপন্ন হয়? অ্যালয় স্টিল উৎপন্ন হয় দুর্গাপুর তার সাথে সালেম, এই দুটো জায়গার থেকে কিন্তু অ্যালয় স্টিল উৎপন্ন হয়, ঠিক আছে, দুর্গাপুর এবং সালেম, ঠিক আছে। তাহলে সেল গঠন করা হয়েছিল। সেলের কাজ কী ছিল? যতগুলি হচ্ছে গিয়ে লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছিল, সেই লৌহ এবং ইস্পাত কেন্দ্রগুলিকে ম্যানেজমেন্ট করার জন্য সেল গঠন করা হয়েছিল এবং সেল 1976 থেকে তার কাজ শুরু করে দেয়, ঠিক আছে। কতগুলি ছিল সেগুলো মনে রাখবে। ভিলাই ছিল, দুর্গাপুর ছিল, রাউরকেল্লা ছিল, বোকারো ছিল, বার্নপুর ছিল, আবার দুর্গাপুর ছিল এবং সালেম ছিল, যেগুলো অ্যালয় ছিল, ঠিক আছে। এরপরে দেখো আমরা আসবো, সেটা হচ্ছে গিয়ে তোমার যে লোকেশন, ঠিক আছে, লোকেশনাল ফ্যাক্টর। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দেখবো যে আমাদের যে বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে তোমার ইন্ডাস্ট্রিগুলো আছে, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিগুলো, সেই আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিগুলো কোথায় গড়ে উঠেছে? লোকেশনাল ফ্যাক্টর, ঠিক আছে, লোকেশনাল ফ্যাক্টর বা অবস্থানগত কারণ। অবস্থানগত কারণ। এখন কোনো একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে গেলে আমরা কী জানি? কিছু ফেভারেবল কন্ডিশন লাগে। আমরা জানি যে কোথাও ভৌগোলিক কন্ডিশন লাগে, সেখানকার র ম্যাটেরিয়ালস লাগবে, তার সাথে ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকতে হবে, তার সাথে মার্কেট থাকতে হবে, বিভিন্ন বিষয়গুলি একসাথে থাকলে তবেই কোনো একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। এখন তোমার লৌহ ইস্পাত সাধারণত ইন্ডিয়ার আমরা কনটেক্সটে যদি আমরা দেখি, তাহলে মেইনলি আমরা দেখব যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যেগুলো গড়ে উঠেছে, ঠিক আছে, সেগুলো সবসময় তাদের খরচা কম করার জন্য 3টে নীতিকে ফলো করছে বা 3টে পজিশনকে ফলো করছে। কি? একটা পজিশন আমি ইন্ডিয়ার কনটেক্সটে বলছি, ঠিক আছে। একটা হচ্ছে কয়লা ক্ষেত্রগুলোকে ফলো করছে, হয় কয়লা ক্ষেত্রের কাছাকাছি গড়ে ওঠে, কারণ সবসময় তারা কি চায়? সবসময় তারা চায় যে আমাদের টাকা যেন কম খরচা হয়, সবাই চায় টাকা যেন কম খরচা হয়। 2 নম্বর হচ্ছে গিয়ে লৌহ যে খনিগুলো আছে, লৌহ আকরিকের যে খনিগুলো আছে, সেই আকরিকের কাছাকাছি, লৌহ আকরিক খনির কাছাকাছি 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে এই যে আয়রন এবং হচ্ছে গিয়ে লৌহ এবং কয়লার মাঝামাঝি, তাহলে লৌহ এবং কয়লা ক্ষেত্রে মাঝামাঝি, কয়লা ক্ষেত্রের মাঝামাঝি। আমরা লোকেশনে দেখব, যখন আমরা অর্থনৈতিক ভূগোলে পড়ব তখন আমরা এই লোকেশনগুলো দেখব যে কোনটা কোন ইয়েতে গড়ে উঠেছে। আমরা যদি মোস্ট অফ দ্য আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি দেখি ইন্ডিয়াতে, তাহলে আমরা কী পাবো? জামশেদপুর পাবো, আমরা বার্নপুর পাবো, দুর্গাপুর পাবো, রাউরকেল্লা পাবো, ঠিক আছে, ভিলাই বা বোকারো পাবো, ঠিক আছে। এগুলো দেখবো ঝাড়খণ্ড। আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি যে আমাদের যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো বেশিরভাগ ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ছত্তিশগড়ের মধ্যে আছে। কারণ এইগুলোর মধ্যে কেন আছে? কারণ এই স্টেটগুলোর মধ্যে আমরা দেখব যে কয়লা এবং লোহার ডিপোজিটটা রয়েছে, মানে কয়লা এবং লোহার ডিপোজিটটা রয়েছে। সুতরাং সেই ডিপোজিটটাকে তারা কাজে লাগিয়ে বিভিন্ন জায়গাতে ইন্ডাস্ট্রিগুলো সেট আপ হয়েছে বা ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে। আবার যদি আমরা বিশ্বেশ্বরায়, ভদ্রাবতী নদীর তীরে গড়ে উঠেছে বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, একমাত্র ভারতের ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে গিয়ে কাঠকয়লার উপর নির্ভর করে বেশ করে গড়ে ওঠে, যেটা কয়লার উপর বেশ করে গড়ে ওঠেনি। মনে রাখবে, ঠিক আছে, মনে রাখবে যে ভদ্রাবতী যে ইস্পাত কারখানা আছে, সেই ইস্পাত কারখানা কি? সেই ইস্পাত কারখানা প্রথমে যখন গড়ে উঠেছিল তখন কাঠ কয়লার উপর ভিত্তি করে বা কাঠ কয়লা
কাঠ কয়লা নির্ভর গড়ে উঠেছিল, কাঠ কয়লা নির্ভর ছিল। প্রথমের দিকে যখন সেটা হয় তখন সেটা কাঠ কয়লা নির্ভর ছিল। পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে হাইড্রো ইলেকট্রিসিটি ডেভেলপ হয়েছে, ঠিক আছে। ওখানে সরাবতী নদী আছে, ঠিক আছে, কর্ণাটকে যে সরাবতী নদী আছে সেই কর্ণাটকের সরাবতী নদীতে হাইড্রো ইলেকট্রিসিটি যে তোমার হচ্ছে প্ল্যান্ট, সেই প্ল্যান্ট স্থাপিত হয়েছে, তার ফলে সেখানকার জলবিদ্যুতের উপর বেশ করে গড়ে উঠেছে। আর কর্ণাটকের আমি জানি, কর্ণাটকে তোমরা জানো জলবিদ্যুৎ হচ্ছে গিয়ে সরাবতী নদী, সরাবতী নদী হয়েছে, সরাবতী নদী। এখন আর আমরা জানি ভদ্রাবতী নদী বলছি, কর্ণাটকের যে ভদ্রাবতীর যে কারখানা আছে লৌহ ইস্পাত কারখানা, সেখানে কর্ণাটকে যে কুদ্রেমুখ খনি আছে, বাবাবুদান যে অঞ্চল আছে, সেই অঞ্চল থেকে লৌহ সেখান থেকে নিয়ে আসা হয়। আমরা পরে আসবো যখন ভদ্রাবতী পড়বো স্টিল প্ল্যান্ট, তখন সেখানে পড়বো। এখন আমাদের ভারতের ক্ষেত্রে কি কয়লা ক্ষেত্র লৌহ আকরিকের কাছাকাছি এবং লৌহ এবং কয়লার মাঝামাঝি বেশিরভাগ ক্ষেত্রে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মেন, মনে রাখবে মেন। এইবারে কিছু তোমার হচ্ছে গিয়ে পেন্ডুলাম নীতিকে অবলম্বন করেও কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে। পেন্ডুলাম নীতিকে অবলম্বন করে, যেমন ধরো হচ্ছে বোকারোর সাথে রাউরকেল্লা, ঠিক আছে, বোকারোর সাথে হচ্ছে গিয়ে রাউরকেল্লার যে তোমার হচ্ছে গিয়ে কারখানা দুটো আছে, সেই কারখানা দুটো নিজেদের মধ্যে ভাগাভাগি করে, নিজেদের মধ্যে কস্টটা ভাগাভাগি করে নেয়, ঠিক আছে। এগুলো আমরা আরও পরে আলোচনা করবো, যখন ইকোনমিক লোকেশনাল থিওরিগুলো পড়বো তখন এগুলো আরও ভাস্টলি আলোচনা করবো। এখন আমাদের শুধুমাত্র যন্ত্রশিল্প, যেগুলো তোমাদের ভারতের লৌহ ইস্পাত শিল্প যেগুলো আছে, সেই শিল্পগুলো যে গড়ে ওঠার কারণ, যেমন টিস্কো গড়ে ওঠার কারণ কি, একে কে কী সাপ্লাই করছে, এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমেই আমরা আসবো, এরপরে আমরা আসবো যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন শিল্প, লৌহ ইস্পাত শিল্পগুলি গড়ে উঠেছিল, সেই লৌহ ইস্পাত শিল্পগুলি, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা আসবো টিস্কো। প্রথমেই কিসে আসবো, টিস্কো, ঠিক আছে। টিস্কোর ফুল ফর্ম কি? টিস্কোর ফুল ফর্ম হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তোমরা সবাই জানো। এটি হচ্ছে গিয়ে প্রাচীন আয়রন এবং স্টিলের কেন্দ্র ভারতের মধ্যে, মানে সাকসেসফুল ঠিকঠাকভাবে হয়েছিল আর কি। এটা হচ্ছে গিয়ে প্রাইভেট সেক্টর, জামশেদজি টাটা সেই সময় উদ্বোধন করেছিল। আর এটা মনে রাখবে তোমার হচ্ছে সিংভূম জেলার সাকচি বলে একটা জায়গা ছিল। কী জায়গা? সাকচি সিংভূমের, ঝাড়খণ্ডের সিংভূম, সেই সময় তো বিহার ছিল, সিংভূম বর্তমানে আছে কি ঝাড়খণ্ড। তাহলে সিংভূমের সাকচি বলে একটি জায়গা ছিল। সাকচির পরবর্তীতে নাম পাল্টে সেটার হয় জামশেদপুর, মনে রাখবে। তাহলে সাকচি দিলেও কিন্তু ঠিক আছে, জামশেদপুর। এই জামশেদপুর, সিংভূম জেলার জামশেদপুরে গড়ে ওঠে টিস্কো 1907 সালে, ঠিক আছে। এবং এটার থেকে প্রথম 1911 সালে পিগ আয়রন, কি বলছি, পিগ আয়রন, যে ছাঁচগুলো হয় না, সেগুলো শূকরের পিসের মতো বলে, যেখানে লোহাটা গলানো হয়, সেই যেটা লোহার ছাঁচগুলো, সেগুলো এইভাবে এরকম দেখতে শূকরের পিঠের মতো, এই জন্যে পিগ আয়রন বলা হয়, ঠিক আছে। পিগ আয়রন প্রথম উৎপাদন করা হয়েছিল 1911 সালে, এবং 1912 সালে প্রথম স্টিল উৎপাদন করা হয়েছিল। এগুলোও মনে রাখবে, কিন্তু এগুলো পরীক্ষাতে আসে। স্টিল উৎপাদন করা হয়েছিল। তাহলে কখন স্টিল উৎপাদন করা হয়েছিল? 1912 সালে স্টিল উৎপাদন করা হয়েছিল, ঠিক আছে। এটা মাথায় রাখবে, কখন? 1912 সালে স্টিল উৎপাদন করা হয়েছিল। প্রথম যখন এটার থেকে প্রোডাকশন করা হয়, তখন হচ্ছে গিয়ে 1.2 মিলিয়ন টন টু 1.21 মিলিয়ন টন কী করা হয়? মিলিয়ন টন পিগ আয়রন উৎপাদন করা হয়েছিল প্রথম যখন হয়, ঠিক আছে। প্রথম যখন হয়, এটার থেকে কী করা হয়েছিল? এটার থেকে 1.21 মিলিয়ন টন পিগ আয়রন প্রোডাকশন করা হয়েছিল। আচ্ছা, এর গড়ে ওঠার কারণগুলোতে যাওয়ার আগে কী উৎপাদন করে আমি বলে দিচ্ছি। টিস্কো কী উৎপাদন করে, মানে টিস্কো থেকে আমরা কী পাই, টিস্কো যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কী পাই। টিস্কো প্রধানত তৈরি করে যে রেলওয়ের চাকা, মনে রাখবে, রেলওয়ের জন্য চাকা তারা তৈরি করে, ঠিক আছে, সেটাও তো লোহা। তারপরে হচ্ছে কি উচ্চমানের স্টিল, কি বলছি, উচ্চমানের তারা স্টিল তৈরি করে।
উচ্চমানের স্টিল তৈরি করে। এছাড়া বুলেট প্রুফ আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য কী করে, বুলেট প্রুফ যে জ্যাকেটগুলো হয়, ঠিক আছে, যে প্লেটগুলো হয়, জ্যাকেটগুলো তৈরি করে বলবো না, বুলেট প্রুফের জন্য যেটা হচ্ছে গিয়ে যেটা একটা প্লেট লাগে, একটা স্টিলের প্লেট লাগে, সেই স্টিলের প্লেটটা বা অন্য ধাতু দিয়ে যে তৈরি প্লেটটা সেটা কিন্তু তারাই তৈরি করে। তাহলে বুলেট প্রুফ আর্মার প্লেট তারা কিন্তু তৈরি করে। এখন টিস্কো গড়ে ওঠার এগুলো তারা তৈরি করে থাকে প্রধান, ঠিক আছে। এখন এই টিস্কো গড়ে ওঠার আমরা কারণগুলো দেখব যে কী কী কারণে টিস্কো গড়ে ওঠে। তাহলে টিস্কো গড়ে ওঠার আমরা কারণগুলো দেখব। গড়ে ওঠার কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বারবার বলছি এগুলো পরীক্ষাতে কিন্তু আসে, কোথা থেকে কী নিয়ে আসা হয়। তাহলে টিস্কো আমরা জানি টিস্কো কোথায় স্থাপিত হয়েছে, টিস্কো স্থাপিত হয়েছে সিংভূম জেলার জামশেদপুরে গঠিত হয়েছে। এখন এই যে এর প্রোডাকশনের জন্য উচ্চমানের কিন্তু আয়রন লাগে, যেটা হেমাটাইট শ্রেণীর হয়। হেমাটাইট শ্রেণীর আয়রন আনা হচ্ছে কোথা থেকে, মনে রাখবে সিংভূম জেলাতে। দেখো জামশেদপুরের সিংভূম কাছাকাছি নোয়ামুন্ডি যে মাইন আছে, ঠিক আছে, উড়িষ্যার দিকে, সেই নোয়ামুন্ডি মাইন থেকে এটাও সিংভূম জেলাতে পড়বে, ঠিক আছে। তার মানে যে উচ্চমানের যে হেমাটাইট সেটা আনা হচ্ছে সিংভূম জেলার যে নোয়ামুন্ডি আছে। তাহলে আমরা লৌহ আকরিক এইভাবে লিখি, লৌহ আকরিক নিয়ে আসা হয়। আচ্ছা অন্ধকার হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। লৌহ আকরিক পয়েন্ট করলাম, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে সিংভূম, প্রথমে লিখবো আমরা সিংভূমটা কোথায় আছে, ঝাড়খণ্ডে। তাহলে ব্র্যাকেটে আমরা সেটাও লিখে দিলাম ঝাড়খণ্ড, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সিংভূমের কোথায়, নোয়ামুন্ডি থেকে নিয়ে আসা হচ্ছে। কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, নোয়ামুন্ডি যে খনি আছে সেই নোয়ামুন্ডি খনি থেকে নিয়ে আসা হচ্ছে, এদিকের নোয়ামুন্ডি খনি থেকে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। কোন খনি থেকে নিয়ে আসা হচ্ছে, নোয়ামুন্ডি খনি থেকে নিয়ে আসা হচ্ছে। তাহলে এটা গেল একটা। এরপরে হচ্ছে কি শুধুমাত্র যে নোয়ামুন্ডি খনি থেকে নিয়ে আসা হচ্ছে সেটা কিন্তু নয়, এর আনা হচ্ছে আরেকটা জায়গা থেকে, উড়িষ্যার আমরা জানি তোমার হচ্ছে গিয়ে ময়ূরভঞ্জ জেলা আছে, সেই ময়ূরভঞ্জ জেলার গুরু মহিষানী আছে। তাহলে ময়ূরভঞ্জ কোথায়, এটা ব্র্যাকেট আমি লিখলাম উড়িষ্যার যে ময়ূরভঞ্জ আছে সেই ময়ূরভঞ্জ তোমার হচ্ছে গিয়ে গুরু মহিষানী যে খনি আছে, গুরু মহিষানীতে যে খনি আছে সেই মহিষানী খনি থেকে উচ্চমানের হেমাটাইট আনা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো গেল লৌহ আকরিকের প্রধান উৎসস্থান। এইবারে কি লৌহ আকরিক তো আনলেই হয় না, তার সাথে আনতে হবে কি, কয়লা। কারণ আকরিক থেকে লোহাটাকে বের করতে গেলে প্রচুর পরিমাণে হিট লাগে। তাহলে সেই কয়লা কোথায় আসবে, সেই কয়লা আমরা জানি ঝাড়খণ্ডের এই ঝরিয়া খনি আছে, এবং কি পশ্চিমবঙ্গের রানীগঞ্জ আমরা জানি, রানীগঞ্জে সব থেকে বেশি কয়লা তোলা হয় রানীগঞ্জ থেকে। তাহলে রানীগঞ্জ, এই দুটো জায়গার থেকে সব থেকে বেশি পরিমাণে কয়লা নিয়ে আসা হয়, যেটা তার যে লোকেশন সেই লোকেশন থেকে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স আর কি, জামশেদপুর থেকে। তাহলে ডিস্টেন্সটা খুব একটা দূরত্ব নয়, 200 কিলোমিটারের মধ্যেই আছে। এরপর আছে ম্যাঙ্গানিজ। দেখো স্টিল তৈরি করতে গেলে ম্যাঙ্গানিজ কিন্তু মাস্ট, ম্যাঙ্গানিজ লাগবে। এখন ম্যাঙ্গানিজ কোথা থেকে আনা হয়, ঠিক আছে। ম্যাঙ্গানিজ হচ্ছে গিয়ে মনে রাখবে এটা উড়িষ্যা, ঠিক আছে। উড়িষ্যাতে জোডা মাইন আছে, কি বলছি, জোডা খনি আছে। এটা কোথায় পড়ছে, এটা কেন্দুঝাড় জেলা, কারণ এগুলোই পরীক্ষাতে আসে, উড়িষ্যা, ঠিক আছে। তাহলে উড়িষ্যার কেন্দুঝাড় যে জেলা আছে সেই জেলাতে জোডা বলে একটি মাইন আছে, সেই জোডা মাইন থেকে ম্যাঙ্গানিজ নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ডোলোমাইট বা চুনাপাথর।
এগুলো মেশানোর কাজে লাগে কিন্তু চুনাপাথর। তাহলে চুনাপাথর বা ডোলোমাইট কোথা থেকে নিয়ে আসা হবে? মনে রাখবে এটাও কিন্তু উড়িষ্যার যে সুন্দরগড় আছে, ঠিক আছে, সুন্দরগড় যে জেলা আছে সেই সুন্দরগড় জেলা থেকে নিয়ে আসা হয়। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, আমি শুধু সেই জন্য একটা করে লিখছি। সুন্দরগড় জেলা কোথায়? সুন্দরগড় জেলা সেটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার যে সুন্দরগড় জেলা আছে সেই সুন্দরগড় জেলা থেকে ডোলোমাইট বা চুনাপাথর নিয়ে আসা হচ্ছে। এরপরে যে সাফিসিয়েন্ট জল, প্রয়োজনীয় জল, ঠিক আছে, মেশিনগুলোকে ঠান্ডা করতে যে জল লাগে সেই জল কি আমরা জানি সুবর্ণরেখা নদী আছে, ঠিক আছে, সিংভূম দিয়ে গেছে সুবর্ণরেখা নদী গেছে, এবং খড়কায়ের উপর যে ড্যাম তৈরি করা হয়েছে সেই ড্যাম জল কাজে লাগে, মানে সুবর্ণরেখাও লাগছে আর হচ্ছে খড়কায়। তাহলে জল কোথা থেকে লাগবে? জল মেশিনকে ঠান্ডা করার জন্য জল লাগবে সুবর্ণরেখা এবং খড়কায় নদীর, সুবর্ণরেখা এবং খড়কায়ের হচ্ছে গিয়ে জল লাগবে মেশিনগুলোকে ঠান্ডা করতে। এছাড়া তুমি এই যে প্রোডাক্ট তৈরি করছো সেই প্রোডাক্টটাকে তোমাকে বাইরে পাঠাতে হবে, ঠিক আছে, তোমার একটা মার্কেট থাকবে। সেই মার্কেট কোথায় কোথায় আছে? না, সেই মার্কেট কলকাতা আছে। কলকাতা আশেপাশে যে সমস্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তুমি পাঠাতে পারবে। এবং এখানে কলকাতা বন্দর আছে, কলকাতা বন্দর দিয়ে তুমি সেখানে ট্রান্সপোর্ট করতে পারবে, মুম্বাই পাঠাতে পারবে, চেন্নাই পাঠাতে পারবে বাই ওয়াটারের মাধ্যমে বা বাই রেলের মাধ্যমে, ঠিক আছে। আবার এখানে সব থেকে যে পপুলেশনটা আছে, তুমি ঝাড়খণ্ড বলো, বিহার বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, উড়িষ্যা বলো, এই কাছাকাছি অঞ্চলগুলোতে প্রচুর সস্তায় লেবার পাওয়া যায়। সুতরাং লেবার পাওয়ার জন্যে এখানে কোম্পানির সেখানে কম টাকায় লেবার বেশি পাওয়া যাচ্ছে, তাই জন্যে তার লাভ হচ্ছে। তাহলে এই কারণগুলোর জন্যে টিস্কো গড়ে উঠেছে, ঠিক আছে। ঠিক সেইভাবে আমরা দেখব ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা ইস্কো বলা হয়। পরবর্তীতে আমরা দেখব ইস্কোর ফুল ফর্ম আমরা জানি। ইস্কো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। দেখো ইস্কো হচ্ছে গিয়ে শুধুমাত্র একটি কারখানা নয়, ইস্কো হচ্ছে 3টে কারখানা। প্রথমে কি কুলটি, এটা আসানসোলে আছে। তারপর আছে হীরাপুর, আমি ক্যাপিটালে লিখি, তাহলে কুলটি, হীরাপুর, তারপর আছে কি বার্নপুর। এই 3টে কারখানার মিলিত নাম হচ্ছে ইস্কো। এই কারখানাগুলো বিভিন্ন সময়ে গড়ে উঠেছে, ঠিক আছে, এবং পরবর্তীতে এগুলো একসাথে মার্জ করে গেছে, দিয়ে মার্জ করে নাম হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইস্কো। তাহলে কুলটি স্থাপিত হয়েছিল 1864 সালে, হীরাপুর হয়েছিল 1908 সালে, এবং 1937 সালে হয়েছিল বার্নপুর। পরবর্তীতে এই 3টে মার্জ করে যাওয়ার পর কি হয়? 3টে মার্জ করার পর এর নাম হয় ইস্কো, ঠিক আছে। এবং এটা সরকারি কন্ট্রোলে আসে বা ন্যাশনালাইজ হয়। ইস্কোটা ন্যাশনালাইজ হয়, জাতীয়করণ হয় কখন? না, এর জাতীয়করণ হয় টাটার কি জাতীয়করণ হয়েছে? না, টাটার জাতীয়করণ হয়নি। এর জাতীয়করণ হয় 1972 সালে। কত সালে বলছি? 1972 সালে জাতীয়করণ হয়, ইস্কোর জাতীয়করণ হয় 1972 সালে। এরপরে আমরা দেখব যে এই যে তোমার 3টে কারখানা, হীরাপুর আছে, কুলটি আছে, বার্নপুর আছে, ঠিক আছে। এখন হীরাপুর যে প্ল্যান্ট, হীরাপুর থেকে কি হয়? হীরাপুর থেকে পিগ আয়রন প্রোডাকশন করা হয়। কি বলছে? হীরাপুর থেকে যে প্ল্যান্ট এখন মার্জ হয়ে গেছে, ঠিক আছে, সেই পিগ আয়রন করা হয়। সেই পিগ আয়রনটা প্রসেসিং করার জন্য কোথায় পাঠানো হচ্ছে? কুলটিতে পাঠানো হচ্ছে, ঠিক আছে, কুলটিতে পাঠানো হচ্ছে। এবং সেই যেটা প্রসেসিং করার জন্য কুলটিতে পাঠানো হলো সেটা আবার বার্নপুরে পাঠানো হয় রোলিং শিট বানানোর জন্য। কি? রোলিং শিট, যেটা ইস্পাতের রোলিং শিট ব্যবহার করে। তাহলে সিকোয়েন্সটা দেখো, পিগ আয়রন তৈরি করছে কে? হীরাপুর, সেটাকে পাঠাচ্ছে কোথায়? কুলটিতে। কুলটি সেটাকে প্রসেসিং করে বার্নপুরে কোথায় পাঠাচ্ছে? বার্নপুরে। তারপরে রোলিং শিট হয়, সেখান থেকে সেটা রোলিং শিট হয়,
ঠিক আছে। তাহলে ইস্কো থেকে আমরা রোলিং শিট পাবো, কী কী তৈরি হচ্ছে, পিগ আয়রন হচ্ছে, রোলিং শিট হচ্ছে, স্টিল তৈরি হচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে। তাহলে এইবারে দেখো ইস্পাত যে ইস্কো যে কারখানা আছে, সেই ইস্কো কারখানা গড়ে ওঠার যে কারণ, সে কারণগুলো কী কী, ঠিক আছে। প্রথমেই আসবে লৌহ ইস্পাত, লৌহ ইস্পাত তো মেন। তাহলে প্রথমেই আসবে লৌহ ইস্পাত, ইস্কো গড়ে ওঠার জন্যে, লৌহ আকরিক, লৌহ ইস্পাত বলছে একসাথে গুলিয়ে যাচ্ছে, আকরিক, লৌহ আকরিক। লৌহ আকরিক কোথা আসবে না, এখানে তোমার ঝাড়খণ্ডে দেখো, এখানে যে ঝাড়খণ্ডের গুনা মাইন আছে, কি মাইন, ঝাড়খণ্ডের গুনা মাইন, ঠিক আছে। এটাও সিংভূম জেলাতে আছে। কোন জেলা বলছি, সিংভূম জেলা, ঠিক আছে। 285 কিলোমিটার দূরে আছে, মানে ইস্কো যে সেন্টার, সেই সেন্টার থেকে আছে 285 কিলোমিটার দূরে রয়েছে হচ্ছে গিয়ে গুনা মাইন। সেই গুনা মাইন থেকে কী নিয়ে আসছে, লৌহ নিয়ে আসছে, ঠিক আছে। মনে রাখবে ঝাড়খণ্ডের গুনা মাইন থেকে লোহা নিয়ে আসছে, এবং কিছু লোহা নিয়ে আসছে ময়ূরভঞ্জ জেলা, মনে রাখবে কিছু লোহা নিয়ে আসছে ময়ূরভঞ্জ জেলা থেকে। কোথায় এটা, ময়ূরভঞ্জ, উড়িষ্যা, ঠিক আছে। কোনো একটা সেন্টার তো সাপ্লাই দিতে পারছে না, বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসা। তার মধ্যে সবথেকে বেশি আনা হয় গুনা মাইন থেকে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে গুনা মাইন থেকে কোন বা ইস্কো কোন জায়গা থেকে বা কোন মাইন থেকে লৌহ আকরিক নিয়ে আসে। তাহলে গুনা মাইন থেকে, ময়ূরভঞ্জ থাকলে ময়ূরভঞ্জ হবে, কিন্তু বেশিরভাগটা আনে গুনা মাইন থেকে, হয়েছে। এটা একটা গেল, তাহলে লৌহ আকরিক। এরপরে আছে গিয়ে তোমার কয়লা, কয়লা থেকে এখানে কাছেই আছে, আসানসোলের কাছেই রানীগঞ্জ আছে, ঠিক আছে। তাছাড়া ঝরিয়া আছে, ঝরিয়া থেকে নিয়ে আসা হয়। তারপরে ডিভিসির আছে, ঠিক আছে। ডিভিসি ভ্যালির থেকে তোমার হচ্ছে গিয়ে যে কয়লা, সেই কয়লা তোমার নিয়ে আসা হয়। তাহলে এখানে মনে রাখবে কোথা থেকে আসছে, কয়লার তো এখানে রয়েছে, তাহলে ঝরিয়া থেকেও আনা হয়, সব কাছাকাছি আছে এগুলো, ঝরিয়া বেশি দূর নয়। আর রানীগঞ্জের আছে, এই জায়গাগুলোর থেকে কয়লা আনা হচ্ছে। এরপরে দেখো ডোলোমাইট এবং হচ্ছে গিয়ে লাইমস্টোন বা চুনাপাথর, ডোলোমাইট আর চুনাপাথর। তাহলে ডোলোমাইট কোথা থেকে আনবো, এটাও ডোলোমাইট এবং চুনাপাথর মনে রাখবে উড়িষ্যার বেশিরভাগ জায়গা থেকে আনা হয়, ঠিক আছে। উড়িষ্যার কোন জায়গা, উড়িষ্যার সুন্দরগড় জেলা আছে, সুন্দরগড় জেলা কোথায়, উড়িষ্যার সুন্দরগড়, এটা হচ্ছে উড়িষ্যার সুন্দরগড় জেলা থেকে ডোলোমাইট আনা হচ্ছে। তাহলে ডোলোমাইট কোথা থেকে আনা হচ্ছে, ডোলোমাইট তোমার আনা হচ্ছে গিয়ে উড়িষ্যার যে সুন্দরগড় জেলা আছে, সেই জেলা থেকে আনা হচ্ছে। এবং চুনাপাথর হচ্ছে গাংপুর, এবং এর সাথে লিখে রাখো চুনাপাথরটা, চুনাপাথর হচ্ছে গাংপুর থেকে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি তোমার মেন যেগুলো, ঠিক আছে, যেমন ধরো এখানে বলা হচ্ছে যে রেল এবং রোড লিঙ্ক খুব পাশাপাশি রয়েছে। আসানসোলের পাশেই আমরা জানি জিটি রোড রয়েছে। তারপর আসানসোল থেকে কলকাতার দূরত্ব খুব একটা বেশি নয়, 200 কিলোমিটার। এখানকার যে সামগ্রিকভাবে চিপ যে লেবারটা আছে, সেই চিপ লেবারটা তোমার হচ্ছে গিয়ে এরা এই ইন্ডাস্ট্রিতে বা এই লৌহ ইস্পাত শিল্পটাতে কাজে লাগাতে পারছে। তাহলে এইগুলো গেল হচ্ছে কি তোমার ইস্কো গড়ে ওঠার কারণ, ইস্কো কী কী কারণে গড়ে ওঠে তোমরা একবার ম্যাপে একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে, কোনটা তোমার হচ্ছে গিয়ে কোন থেকে করা হচ্ছে সেগুলো, ঠিক আছে। এরপরে দেখো আমরা যাব, সেটা হচ্ছে গিয়ে ভিলাই, ঠিক আছে। ভিলাই কোথায় আছে, ভিলাই স্টিল প্ল্যান্ট আমরা জানি, ঠিক আছে। ভিলাই আমরা আসবো ভিলাইয়ে। ভিলাই কোথায় আছে না, প্রথমেই মনে রাখবে ভিলাই আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি সেটা হয়েছিল ছত্তিশগড়ের দুর্গ জেলাতে। কিছু ফ্র্যাকচুয়াল কোশ্চেন লিখে রাখবে, এই পয়েন্ট লিখে থাকবে। ছত্তিশগড়ের দুর্গ জেলা, কোন জেলা বলছি, দুর্গ বলে একটি জেলা আছে, সেই জেলাতে ভিলাই যে প্ল্যান্ট, সেই
প্ল্যান স্থাপিত হয়েছিল কখন? 1957 সালে। সালটাও মনে রাখবে, অনেক সময় এগুলো ইম্পর্ট্যান্ট, তো এগুলো অনেক সময় দিয়ে দেয়। এবারে দেখো ভিলায় যে প্ল্যানটা স্থাপিত হয়েছিল তদানীন্তন সেই সময় সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত সরকার, সোভিয়েত তৎকালীন ইউনিয়ন, সেই সময়ের কথা বলছি, সোভিয়েত ইউনিয়ন সেই সময় টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট করেছিলেন। সোভিয়েত ইউনিয়ন সহযোগিতা ছিল। এবং এটার প্রোডাকশন শুরু হয় 1959 সালে। কত সালে প্রোডাকশন শুরু হয়েছিল? 1959 সালে। ঠিক আছে, এখন এই যে প্রোডাকশন করতো, কি প্রোডাকশন করতো? এই উৎপাদন এটা লিখছি না, এই উৎপাদন করতো হচ্ছে পিগ আয়রন, মনে রাখবে। কি করতো? পিগ আয়রন উৎপাদন করতো। তারপরে যে ক্রুড স্টিল, যেটা কাঁচা স্টিল, সে কাঁচা স্টিল উৎপাদন করতো। তারপরে জাহাজ নির্মাণের জন্য শিট, জাহাজ শিল্পের প্রয়োজনীয় শিট তৈরি করত। হয়েছে। এইবারে আমরা করব গড়ে ওঠার কারণ। ভিলাই গড়ে ওঠার কারণ, কী কী কারণে গড়ে ওঠে? সব কিছুর অ্যাভেলেবেল থাকবে তবেই তো গড়ে উঠবে। তাহলে প্রথমেই আমরা দেখব লোহা। ছত্তিশগড়েই তোমার হচ্ছে গিয়ে লৌহ পাওয়া যায়। আমরা জানি, যখন লোহের আমরা প্রোডাকশন পড়েছি সেখানে জানি এখানে উচ্চমানের হেমাটাইট পাওয়া যায়। ঠিক আছে, ম্যাগনেটাইট লোহা তো আমাদের এখানে ঠিকভাবে সেইভাবে পাওয়া যায় না। ছত্তিশগড়ের দল্লি রাজহার বলে একটা জায়গা আছে। ছত্তিশগড়ের কি বলছি? দল্লি রাজহারা। এখানে উন্নত মানের হেমাটাইট লোহা, উন্নত মানের কী পাওয়া যাচ্ছে? উন্নত মানের হেমাটাইট। মাত্র 80 কিলোমিটার দূরে, মনে রাখবেন, মাত্র 80 কিলোমিটার দূরে আছে। এগুলো মনে রাখার দরকার নেই, আমি অ্যাজ পরে তোমাদের বলছি পড়ানোর ইয়ের জন্য। দল্লি রাজহারা থেকে, এটাও হচ্ছে গিয়ে ছত্তিশগড়ের যে দল্লি রাজহারা যে রেঞ্জ আছে, সেই রেঞ্জের থেকে উন্নত মানের আয়রন এখানে নিয়ে আসা হয়। ঠিক আছে। কয়লা, ছত্তিশগড়ের কয়লা আমরা জানি এখানে কি আছে? কয়লা কোরবা আছে, কারগালি আছে। ঠিক আছে। কয়লা তাহলে কোথা থেকে আসবে? তাহলে কয়লার জন্য আমি আলাদা পয়েন্ট করি। কয়লা নিয়ে আসবে ছত্তিশগড়েই আছে। এটা এ গেল, এটা বি গেল। কয়লা ছত্তিশগড়ের কোন জায়গা থেকে নিয়ে আসা হবে? আমরা জানি যে কোরবা যে আছে, কোরবা যে বলয় আছে, কোরবা কি বলয়টার নাম বলছে? কোরবা কারগালি যে বেল্ট আছে, যে বলয় আছে, সেই বলয় থেকে যথেষ্ট পরিমাণ কয়লা পাওয়া যায়। এই বেল্টের থেকে যথেষ্ট পরিমাণ কয়লা পাওয়া যায়। এছাড়া মাঝে মাঝেও কী করা হয়? বোকারো এবং হচ্ছে কি তোমার বোকারো থেকে, এবং হচ্ছে কি তোমার যে ঝরিয়া আছে, সেই ঝরিয়া থেকে কয়লা নিয়ে আসা হয়। মাঝে ঝরিয়া থেকে কয়লা আনা হয়। বুঝেছে? এরপরে দেখো লাইমস্টোন মানে চুনা পাথর কোথা থেকে আনা হয়? চুনা পাথর এখানে আনা হচ্ছে তোমার নন্দিনী যে খনি আছে, কোথায় আছে? নন্দিনী যে মাইন আছে, সেই ওখানেরই নন্দিনী মাইন, ছত্তিশগড়ের। তাহলে এটাও কিন্তু কোশ্চেন। নন্দিনী খনি কিসের জন্য বিখ্যাত? চুনা পাথরের জন্য বিখ্যাত। ছত্তিশগড়ের নন্দিনী যে খনি আছে, মাত্র 30 কিলোমিটার, 28 থেকে 30 কিলোমিটার দূরে নন্দিনী খনি আছে। সেই নন্দিনী খনি থেকে চুনা পাথর নিয়ে আসা হচ্ছে। হয়েছে। ম্যাঙ্গানিজ কোথা থেকে? যেহেতু এখানে দেখো স্টিল তৈরি করা হবে, সেই জন্য এখানে ম্যাঙ্গানিজ কিন্তু লাগবে। ঠিক আছে। এখানে মনে রাখবে ম্যাঙ্গানিজ মধ্যপ্রদেশের যে বালাঘাট বেল্ট আছে, মধ্যপ্রদেশের যে বালাঘাটে, ঠিক আছে, মধ্যপ্রদেশের হচ্ছে গিয়ে তোমার বালাঘাট, এবং মহারাষ্ট্রের কি আছে? মহারাষ্ট্রের ভান্ডারা। বালাঘাট এটা এমপি গেল, এবং ভান্ডারা কোথায়? ভান্ডারা আছে তোমার হচ্ছে মহারাষ্ট্রে। এই জায়গাগুলোর থেকে ম্যাঙ্গানিজ নিয়ে আসা হয়। এরপর হচ্ছে কি
ঠিক আছে, যে বিদ্যুৎ সাপ্লাই কোথা থেকে পাবে না, এখানে বিদ্যুৎ সে পাবে হচ্ছে কোরবা, যে ওখানে তো কোরবাতে কয়লার খনি আছে, কোরবাতে যে হচ্ছে কি তাপবিদ্যুৎ প্ল্যান্ট আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তোমার হচ্ছে গিয়ে তোমার নিয়ে আসে। আচ্ছা, আগের ইস্কোটার জন্য যে জল আমি আগেরটা যেটা করালাম, ইস্কোর জন্য প্রয়োজনীয় জল দামোদর যে নদী আছে, ডিভিসি যেটা আছে, সেই ডিভিসি থেকে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, ওটা বলা হয়নি, ওটা হয়তো কয়লার দিকে বলে ফেলেছিলাম। ঠিক আছে, যাই হোক, ওটা ডিভিসি করে নেবে, বুঝে নেবে। এবারে বিদ্যুৎ হচ্ছে গিয়ে কোরবা যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হচ্ছে গিয়ে বিদ্যুৎ নিয়ে আসা হয়। এরপরে হচ্ছে গিয়ে তোমার এখানে মনে রাখবে ডোলোমাইট, এটাও বিলাসপুর ছত্তিশগড়ের। ডোলোমাইট হচ্ছে গিয়ে ছত্তিশগড়ের বিলাসপুর যে জায়গাটি আছে, সেই বিলাসপুর থেকে নিয়ে আসা হয়। ঠিক আছে, ছত্তিশগড়ের বিলাসপুর থেকে নিয়ে আসা হয়। ঠিক আছে, তাহলে এইগুলো গেল মেন গড়ে ওঠার কারণ। ঠিক আছে, এগুলো গেল মেন গড়ে ওঠার কারণ। এরপরে আমরা আসবো হচ্ছে রাউরকেল্লা। ঠিক আছে, কি রাউরকেল্লা কি আছে, হিন্দুস্তান স্টিল লিমিটেড, এর নাম হচ্ছে রাউরকেল্লা। সিচুয়েটেড, এটা হচ্ছে গিয়ে সুন্দরগড় জেলাতে অবস্থিত, মানে উড়িষ্যার সুন্দরগড় জেলাতে অবস্থিত। এটা হচ্ছে গিয়ে জার্মানির সহযোগিতায় ক্রুপস অ্যান্ড ডিমাং বলা হয়। ঠিক আছে, ক্রুপস অ্যান্ড ডিমাং যে জার্মানির যে কোম্পানি আছে, সেই কোম্পানির সহযোগিতায় তোমার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে চলে যাই। কী করব আমরা করব এবারে হচ্ছে গিয়ে রাউরকেল্লা। তাহলে রাউরকেল্লা কি বললাম, রাউরকেল্লা প্রথমেই যেটা বললাম আমি, যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং কার সহযোগিতা, জার্মানির সহযোগিতা। এবং এর প্রোডাকশন শুরু হয়েছিল 1959 সালে, এর প্রোডাকশন শুরু হয়েছিল। ঠিক আছে, 1959 সালে এর প্রোডাকশন শুরু হয়েছিল। এর গড়ে ওঠার পিছনে যে কারণগুলি হলো, ঠিক আছে, সেই কারণগুলি কী কী? প্রধান কারণ হচ্ছে লৌহ। তো কোনো লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠতে গেলে প্রথমে লৌহ আকরিক লাগে। তাহলে লৌহ আকরিক কোথায় পাবে সে? রাউরকেল্লা। ঠিক আছে, রাউরকেল্লা কোথায় আছে? রাউরকেল্লা আছে কোথায়? রাউরকেল্লা আছে হচ্ছে কি উড়িষ্যাতে। উড়িষ্যার সুন্দরগড় জেলা, এটা মনে রাখবে, সুন্দরগড় জেলা। পরে সুন্দরগড় জেলাতে পড়বে। ঠিক আছে, সুন্দরগড় জেলাতে এটা পড়বে। ঠিক আছে, এর আছে হিন্দুস্তান স্টিল লিমিটেড আন্ডারে আছে, হিন্দুস্তান স্টিল লিমিটেডের আন্ডারে আছে। ঠিক আছে, এগুলো আমরা পরে আসবো কোনগুলো কার আন্ডারে আছে। এখন সুন্দরগড় জেলায় রাউরকেল্লাটি অবস্থিত। লৌহ আকরিক কোথায়? কাছেই সুন্দরগড় এবং কেওনঝড়। তাহলে সোজা হয়ে গেল সুন্দরগড় এবং কেওনঝড়। সুন্দরগড় এবং কেওনঝাড়ে, কি বলছি, সুন্দরগড় এবং কেওনঝাড়ে, ঝাড় থেকে লৌহটা নিয়ে আসছে। এটা এ গেল। বি হচ্ছে গিয়ে কয়লার জন্যে কি, কয়লার তো তোমার নিজস্ব ওখানে তো তালচের যে খনি আর তালচেরে আমরা জানি উড়িষ্যার তালচের রয়েছে, তার সাথে সাথে তালচের থেকে যেমন নিয়ে আসে, সেরকম ঝরিয়া থেকেও কিন্তু কয়লা নিয়ে আসছে, ঝরিয়া থেকেও কয়লার নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, ম্যাঙ্গানিজ দেখো, এরপরে আছে ম্যাঙ্গানিজ তাহলে কোথা থেকে নিয়ে আসবে? ম্যাঙ্গানিজ কোথা থেকে নিয়ে আসবে মনে হবে? ম্যাঙ্গানিজ যেটা নিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে জায়গাটার নাম হচ্ছে বারাজমান্ড বলে একটা জায়গা আছে। কি মারাজমাটা। ঠিক আছে, ওখানটাই লোকাল জায়গা, সেই জায়গা থেকে সেখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া হচ্ছে ডোলোমাইট, ম্যাঙ্গানিজ যেখান থেকে নিয়ে আসা হচ্ছে। ডোলোমাইট কোথা থেকে নিয়ে আসা হবে?
ডোলোমাইট সেখানে এটা আছে ডোলোমাইট হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গানিজ, এটা ম্যাঙ্গানিজ বললাম তো। এইবার হচ্ছে গিয়ে ডোলোমাইট এবং চুনাপাথর, ডোলোমাইট এবং চুনাপাথর যেটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে পুরনাপানি বলে একটা জায়গা আছে উড়িষ্যার, এই পুরনাপানি এই পানি থেকে নিয়ে আসা হচ্ছে গিয়ে ডোলোমাইট, ঠিক আছে। এবং তোমার হচ্ছে কি পরিবহনের জন্য যে রুটটা এরা ব্যবহার করছে সেটা হচ্ছে নাগপুর কলকাতা যে রেলওয়ে আছে, সেই কলকাতা রেলওয়ে তোমার হচ্ছে গিয়ে সেই অঞ্চলটা তাকে প্রোভাইড করছে বা সেই ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে। রেলওয়ে যে ট্রান্সপোর্ট নেটওয়ার্কটা সেটা কলকাতা নাগপুর যে রেলওয়ে গেছে সেই কলকাতা নাগপুর রেলওয়েটা দিচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা আসবো যেটা হচ্ছে গিয়ে দুর্গাপুর যেটা আছে, ঠিক আছে। আর দুর্গাপুর যেটা হিন্দুস্তান স্টিল লিমিটেডের আন্ডারে, যেটা দুর্গাপুরে অবস্থিত আছে। দুর্গাপুর প্রপার দুর্গাপুরে যেটা আছে বর্ধমান জেলাতে পড়বে, সেই হচ্ছে গিয়ে দুর্গাপুর সেই হিন্দুস্তান স্টিল লিমিটেড যেটা, এটাও হিন্দুস্তান স্টিল লিমিটেডের আন্ডারে আছে, মনে রাখবে। এটা 1959 সালে এটার গঠন মানে তোমার প্রক্রিয়া শুরু হয় বানানোর, এবং 1962 সালে প্রোডাকশন শুরু হয়, ঠিক আছে। এটা মূলত অ্যালয় যে স্টিল, শঙ্কর যে স্টিল, সেই শঙ্কর স্টিল উৎপাদনের জন্যে বিখ্যাত, ঠিক আছে। শঙ্কর যাতে শঙ্কর মানে হচ্ছে শঙ্কর শ্রেণীর যে ইস্পাত, সেই শঙ্কর শ্রেণীর ইস্পাত উৎপাদনের জন্য বিখ্যাত। তাহলে দুর্গাপুর করে নাও এখানে। দুর্গাপুর এটা হচ্ছে কি হিন্দুস্তান স্টিল লিমিটেডের আন্ডারে আছে। সবগুলোই হিন্দুস্তান স্টিল লিমিটেডের আন্ডারেই আছে, ঠিক আছে। ডিসকোটা বাদ দিয়ে তাহলে এই যে দুর্গাপুর যে ইন্ডাস্ট্রি সেটা ইউনাইটেড কিংডম, ঠিক আছে, সহযোগিতা বা যুক্তরাষ্ট্র নয় কিন্তু যুক্তরাজ্যের সহযোগিতায় গড়ে উঠেছে, ঠিক আছে। কত সাল? 1959 সালে এর কাজ শুরু হয় এবং প্রোডাকশন কখন হয়? 1962 সালে। এটি হচ্ছে শঙ্কর জাতের লৌহ ইস্পাত উৎপাদনের জন্য শঙ্কর স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত। এবারে গড়ে ওঠার কারণ আমরা যদি বলি, ঠিক আছে, এটা কোথায় আছে? এটা দুর্গাপুরে আছে, ঠিক আছে। কারণ প্রথমে হচ্ছে গিয়ে লৌহ আকরিক কোথা থেকে নিয়ে আসা হয় না, লৌহ আকরিক নিয়ে আসা হয় হচ্ছে গিয়ে ময়ূরভঞ্জ জেলা, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা। আমরা জানি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা থেকে সাপ্লাই আসে, ঠিক আছে। এটা 320 কিলোমিটারের মধ্যেই আছে, মানে দুর্গাপুর যে সামনে আমরা জানি দুর্গাপুরের রেল স্টেশন আছে, সেখান থেকে এগুলোকে নিয়ে যাওয়া খুবই সহজসাধ্য একটা ব্যাপার, ঠিক আছে। কয়লা তো আমরা জানি, কয়লা দুর্গাপুরের কাছেই কি রানীগঞ্জ আছে। কয়লা কোথায়? রানীগঞ্জ এবং ঝরিয়া। প্রথম ডোমিনেট করছে রানীগঞ্জ, এবং তার সাথে কী আছে? তার সাথে ঝরিয়া আছে। শর্ট পড়লে ঝরিয়া থেকে নিয়ে আসে, কারণ রানীগঞ্জটা তো কাছে, ওখান থেকে সাপ্লাইটা ভালো হয়। এখান থেকে মনে রাখবে এরা যে ডোলোমাইট এবং চুনাপাথরটা নিয়ে আসে সেটা হচ্ছে কি বীরমিত্রপুরে। এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে ডোলোমাইট, একমাত্র এটা ডোলোমাইট এবং চুনাপাথর দুটোই উড়িষ্যার। পাথর কোথা থেকে নিয়ে আসা হয়? ডোলোমাইট এবং চুনাপাথর নিয়ে আসা হচ্ছে উড়িষ্যার বীরমিত্রপুর। এটা কিন্তু পরীক্ষাতে আসে। কি বললাম? এটা বীরমিত্রপুর মনে রাখবে, ঠিক আছে। এরপরে যেটা আছে গিয়ে সেটা হচ্ছে কি তোমার হাইড্রো ইলেকট্রিসিটি, ডিভিসি, জলবিদ্যুৎ বা জলবিদ্যুতের সাপ্লাই আসে ডিভিসি, ঠিক আছে। জলবিদ্যুতের সাপ্লাই কোথা থেকে আসবে? ডিভিসি থাকবে। কলকাতা, আমি বাকিগুলো লিখছি না। কলকাতা আসানসোল যে রেলওয়ে নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে মালটাকে পৌঁছাতে সাহায্য করে, ঠিক আছে। এখানকার আশেপাশে মানে ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে, ঝাড়খণ্ড, বিহারের আশেপাশে লেবার এবং পশ্চিমবঙ্গের যে লেবারগুলো, সেখানে এই দুর্গাপুর যে তোমার হচ্ছে ইস্পাত কারখানা আছে, সেই ইস্পাত কারখানাতে তোমার কাজে লাগছে, বুঝতে পারছো তো? কাজে লাগছে। তাহলে এটা গেল দুর্গাপুর।
ঠিক আছে। তাহলে দুর্গাপুর কী কী তৈরি করছে মনে রাখবে, দুর্গাপুর শঙ্কর যেমন হচ্ছে কি তোমার ইস্পাত তৈরি করছে, সেরকম ইঙ্গট স্টিল, ইঙ্গট হচ্ছে কি এক শ্রেণীর লৌহ, সেটা কিন্তু দুর্গাপুর তৈরি করে থাকে। ঠিক আছে, দুর্গাপুর তৈরি করে থাকে। তাহলে আমরা পড়লাম টিস্কো, ইস্কো, ভিলাই, দুর্গাপুর হচ্ছে গিয়ে রাউরকেল্লা। ঠিক আছে, ভিলাই পড়লাম। আর যে ভিলাই হচ্ছে কি বৃহত্তম, ভারতের বৃহত্তম, মনে রাখবে এটা বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে ভিলাই। তাহলে আমাদের 5টা পড়া হলো, তাই তো, 1, 2, 3 এবং আগের 2 5টা। ঠিক আছে, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তারপরে বাকি যেগুলো থেকে যাবে সেগুলো যেভাবে আমি পড়ছি বা তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, সেইভাবেই তোমরা কিন্তু নোট বানাবে। ঠিক আছে, বাকি যেগুলো থেকে যাবে, আরও হয়তো এগুলোর সাথে কিছু অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো বারবার বলেছি তোমরা চাইলে অ্যাড করতেই পারো, ঠিক আছে, সেগুলোর সাথে কিন্তু অ্যাড করবে। ঠিক আছে, অ্যাড যদি কিছু করার থাকে তাহলে অ্যাড করবে, অনেক কিছুই করার আছে। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে করো, এইভাবে নোট বানাও, এইভাবে পড়ো, দেখো অসুবিধা হবে না। ঠিক আছে, আর লোকেশনগুলো একটু তোমরা দেখবে, লোকেশনগুলো কোথায় কী আছে সেই লোকেশনগুলো একবার করে দেখে নেবে। ঠিক আছে, এরপরে আমরা আসব বোকারো। দেখো, ঠিক আছে, বোকারো স্টিল প্ল্যান্ট, বোকারো যেটা আছে, বোকারো স্টিল লিমিটেড। ঠিক আছে, এই বোকারো যে স্টিল লিমিটেড আছে সেটা মনে রাখবে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এটা গড়ে উঠেছিল। এটা হচ্ছে গিয়ে তোমার বোকারো এবং দামোদর যে নদী আছে সেই নদীর কনফ্লুয়েশন, মানে যেখানে মিলিত হয়েছে সেই মিলিত প্রবাহের, ঠিক আছে, হাজারিবাগের যে ঝাড়খণ্ড আছে, ঠিক আছে, হাজারিবাগ ডিস্ট্রিক্টের ঝাড়খণ্ডের যে হাজারিবাগ ডিস্ট্রিক্ট আছে, যেখানে বোকারো নদী এবং দামোদর নদী মিলিত হয়েছে, সেই রকম একটি জায়গাতে বোকারো স্টিল যে লিমিটেড, সেই লিমিটেড গড়ে উঠেছে। ঠিক আছে, এর প্রোডাকশান শুরু হয় 1972 সাল থেকে এবং এটি 1964 সালে প্রথম শুরু হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি পয়েন্ট করে করি কী হবে, দেখো, বোকারো, ঠিক আছে, তাহলে বোকারো সম্বন্ধে আমি প্রথমে কি বললাম, এটা হচ্ছে গিয়ে দামোদর এবং বোকারো, দামোদর প্লাস বোকারো নদীর মিলনস্থলে গড়ে উঠেছে। হয়েছে। পরের পয়েন্ট মনে রাখবে যে এটা হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা, এটাও হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এটা কোথায় তার আগে লিখে নিই, এটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের, কি বললাম, ঝাড়খণ্ডের হাজারিবাগের বোকারো জেলাতে গড়ে উঠেছে। হয়েছে। এরপরে এটা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে উঠেছে। কত সালে? এটা 1964 সালে কাজ শুরু হয় এবং প্রথম প্রোডাকশন হয় 1972 সালে। কত সালে প্রথম প্রোডাকশন হয়? 1972 সালে এর প্রোডাকশন প্রথম হয়। এর যে সমস্ত গড়ে ওঠার পিছনে যে সমস্ত কারণগুলো আছে, সেই কারণগুলো হলো, মনে রাখবে, কারণ বোকারো, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, বোকারো ইম্পর্ট্যান্ট, এই জন্যই বলছি। প্রথমেই থাকবে লৌহ আকরিক। তো লৌহ আকরিক কোথা থেকে আনা হয়? লৌহ আকরিক তোমার আনা হচ্ছে, মনে রাখবে, প্রথমেই হচ্ছে গিয়ে এটা উড়িষ্যার কিরিবুরু। দেখো, বিভিন্ন মাইন থেকে কিন্তু আনা হয়, উড়িষ্যার কিরিবুরু খনি থেকে, যার সাথে যার চুক্তি থাকে, খনি থেকে কী আনা হচ্ছে? লৌহ। কিরিবুরু খনি থেকে লৌহ আনা হচ্ছে। কয়লা কোথা থেকে আনা হচ্ছে? না, কয়লা ঝরিয়া, সামনেই ঝরিয়া আছে,
65 কিলোমিটার দূরে ঝরিয়া যে ফিল্ড আছে সেই 65 কিলোমিটার দূরে ঝরিয়া যে মাইন আছে সেই ঝরিয়া মাইন থেকে আনা হয়। এখানে অনেক সময় লাইমস্টোনটা দেয়, চুনাপাথর এখানে ঝাড়খণ্ডেরই একটি জায়গা আছে পালামু বলে জায়গা। কি বললাম? ঝাড়খণ্ডের পালামু বলে একটি জায়গা আছে। এই পালামু জায়গার থেকে কি নিয়ে আসা হচ্ছে? চুনাপাথর নিয়ে আসা হচ্ছে। এছাড়া এখানে মনে রাখবে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ লিখো। আর জল তো পাচ্ছেই। জলবিদ্যুৎ হচ্ছে ডিভিসি, ওই পর্যন্ত ডিভিসি আছে, ঠিক আছে, ডিভিসি আন্ডারে পড়ছে। এছাড়া কলকাতা পোর্টের ব্যবহার, এছাড়া কলকাতা দিল্লি যে নেটওয়ার্ক, মানে রেলওয়ে যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে তারা কাজে লাগাচ্ছে। এবং এইগুলো হচ্ছে গিয়ে বোকারো যে স্টিল ইন্ডাস্ট্রি আছে, বোকারো সেই স্টিল ইন্ডাস্ট্রি গড়ে ওঠার প্রধান কারণ। ঠিক আছে, তাহলে বাকি যেগুলো থাকলো সেগুলোও কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, যেমন বাকি কি থাকলো, যেমন বাকি থাকলো বিশাখাপত্তনম। ঠিক আছে, বিশাখাপত্তনমের হচ্ছে কি গড়ে ওঠার জন্য কী কী কারণ লাগবে বিশাখাপত্তনম। ঠিক আছে, ইন্টিগ্রেটেড মনে রাখবে। এটা হচ্ছে গিয়ে তোমার, এটা প্রথম হচ্ছে গিয়ে পোর্ট বেসড, মনে রাখবে, এটা মনে রাখবে শোর বেসড স্টিল ইন্ডাস্ট্রি। আচ্ছা, বিশাখাপত্তনমটা আমি একবার তাহলে বলেই দিই। ঠিক আছে, বিশাখাপত্তনমটা যদি একটু ঘুরিয়ে দেয়, এখানে ঘোরানোর কিছু নেই, এখানে শুধুমাত্র মনে রাখবে যে আচ্ছা বিশাখাপত্তনম নিয়ে বলার সেভাবে কিছু নেই। মনে রাখবে বিশাখাপত্তনমটা হচ্ছে গিয়ে উপকূল বেশ, প্রথম ভারতের উপকূল বেস মানে উপকূল নির্ভর বা উপকূলে গড়ে ওঠা প্রথম লো ইস্পাত কারখানা হচ্ছে গিয়ে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট যেটা আছে সেটা 1972 সালে, ঠিক আছে, সেটার হচ্ছে গিয়ে কাজ শুরু হয় এবং 1982-তে এর প্রথম প্রোডাকশন হয়। ঠিক আছে, এর পরবর্তীতে এটা কমপ্লিট হয়েছিল 1992 সালের পর থেকে। 1982 সালে তোমার হচ্ছে গিয়ে এটাকে না, আমি ভুল বললাম। আচ্ছা, বিশাখাপত্তনমটা দেখো আমি বলে দিচ্ছি, এখানে দু এক কথা লিখে দিচ্ছি। বিশাখাপত্তনম গড়ে ওঠাও একটা বিশাল অনেক সময়ের ব্যাপার। বিশাখাপত্তনম কি বললাম 1972 সালে প্রথম গড়ে উঠেছিল। পরবর্তীতে 1982-তে কী করা হয়েছিল, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এটার দায়িত্ব গ্রহণ করে নির্মাণে, এবং এই প্রজেক্টটাকে দুটি ধাপে শেষ করে। সেটা হচ্ছে গিয়ে তোমার প্রজেক্টটা শুরু হয় হচ্ছে গিয়ে 1992 সালের মার্চে। 1992 সালের মার্চে একবার শুরু হয় এবং আবার 1992 সালের জুলাইয়ে প্রজেক্টটা শুরু হয়। ঠিক আছে, এবং প্রোডাকশন শুরু হয়েছিল 1993-94 প্রোডাকশন শুরু হয়ে গেছিলো। এবং বিশাখাপত্তনম হচ্ছে গিয়ে ভারতের প্রথম উপকূলে গড়ে ওঠা লৌহ ইস্পাত কারখানা, লৌহ ও ইস্পাত কারখানা। ঠিক আছে, আর কি আর হচ্ছে গিয়ে এখানে আর সেইভাবে কোথাও কিছু নেই, আর সেইভাবে কোথাও কিছু করতে হবে না। ঠিক আছে, এছাড়া আরও ছোটো ছোটো যেগুলো আছে, ধরো দৈতারি আছে, পস্কো আছে পারাদ্বীপে। ঠিক আছে, এগুলো একবার করে চোখ বুলি নেবে। টাটা স্টিল আছে কালীনগরে, ঠিক আছে, কলিঙ্গনগরে। ঠিক আছে, এগুলো একবার করে চোখ বুলি নেবে, তাহলেই হবে। আর এগুলো বারবার বলছি, সালেমটা আছে তামিলনাড়ুর সালেমে, বিজয়নগর। ঠিক আছে, বিজয়নগরের যে আছে কর্ণাটকে, যেটা আমি বললাম, ঠিক আছে, সেইটা বিজয়নগর। তাহলে বাকি যেগুলো থাকবে, আমি বারবার বলছি, বাকি যে ইন্ডাস্ট্রিগুলো থাকবে, কটন ইন্ডাস্ট্রি বলো, জুট ইন্ডাস্ট্রি বলো, বাকি যাবতীয় ইন্ডাস্ট্রি, তাদের বন্টন ডিস্ট্রিবিউশন, তারা কেন গড়ে উঠেছে, ঠিক আছে, সেগুলো পড়বে। সেগুলো প্রথম কখন গড়ে উঠেছিল, সাকসেসফুল হয়েছিল কি না, এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা শিল্পর ক্লাস নিয়ে দেখিয়ে দিলাম যে তোমরা এই শিল্পটাকে এইভাবে পড়বে। ঠিক আছে, ঠিক আছে, বাকিগুলো তাহলে তোমরা এইভাবে বানিয়ে নেবে। ওকে, ঠিক আছে।